আমাদের আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় থেকে হিসাব নিয়ে আলোচনা করব। আমরা জানি হিসাবকে সর্বমোট 5 শ্রেণীতে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে আয়, 2 নম্বরে আমরা বলতে পারি ব্যয়, 3 নম্বরে সম্পদ, 4 নম্বরে দায় এবং 5 নম্বরে মালিকানা সত্ত্ব। আমরা প্রথমে আসি আয় সম্পর্কে জানার জন্য। আয় হচ্ছে যে সকল কারণে একটি নির্দিষ্ট সময়ে কারবার প্রতিষ্ঠানে বারবার অর্থের আগমন ঘটে, যা নিয়মিত সংগঠিত হয় এবং নির্দিষ্ট সময়ে এর উপযোগিতা শেষ হয়ে যায়, তাকে আমরা আয় বলি। যেমন আমরা বলতে পারি বিক্রয়। বিক্রয় করলে একটি প্রতিষ্ঠানে বারবার অর্থের আগমন ঘটে এবং দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য আমরা সেই সকল অর্থ ব্যয় করি এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই বিক্রয়ের উপযোগিতা শেষ হয়ে যায়, তাই বিক্রয় একটি প্রতিষ্ঠানের জন্য আয়। আমরা এরপরে আরেকটি উদাহরণ নিতে পারি উপভাড়া। উপভাড়াকে আমরা বলতে পারি প্রাপ্ত ভাড়া। উপভাড়াকে আমরা আরেকটা নাম বলি, সেটা হচ্ছে যে প্রাপ্ত ভাড়া। উপভাড়া একজন ব্যক্তির নিকট থেকে আমরা ভাড়া নেওয়ার পরে আমাদের প্রতিষ্ঠান পরিচালনার অতিরিক্ত যে জায়গাগুলো থাকবে আমরা পুনরায় অন্য ব্যক্তির নিকট সেই অতিরিক্ত অংশটুকু ভাড়া দিতে পারি। সেই অতিরিক্ত অংশটুকু আমরা ভাড়া দেওয়ার পরে ওই ব্যক্তি থেকে আমরা নির্দিষ্ট মাস শেষে যে টাকা পাবো ভাড়া হিসেবে, সেটি আমাদের কারবারের জন্য উপভাড়া। তাই উপভাড়া আমাদের কারবারের জন্য আয়। উপভাড়া থেকে আমরা যে অর্থের আগমন ঘটবে আমাদের কারবারে, তার উপযোগিতা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে, তাই উপভাড়া বা প্রাপ্ত ভাড়া আমাদের কারবার প্রতিষ্ঠানের জন্য আয় হবে। এরপর আমরা আরেকটি উদাহরণ নিতে পারি শিক্ষানবিশ স্যালামি। শিক্ষানবিশ স্যালামি আমাদের প্রতিষ্ঠানে আমরা যদি কোনো জীবিকা অর্জনের জন্য কোনো ধরনের কর্মমুখী শিক্ষা দিয়ে থাকি, তাহলে এই কর্মমুখী শিক্ষা যারা আমাদের প্রতিষ্ঠানে শিখতে আসবে তাদের থেকে আমরা প্রতি মাস শেষে তাদেরকে শিক্ষাদানের মাধ্যমে আমরা যে অর্থ পাবো তাকে বলা হবে শিক্ষানবিশ স্যালামি। এটি একটি প্রতিষ্ঠানের নিয়মিত আয় বিধায় এটিকে আমরা আমাদের কারবার প্রতিষ্ঠানের আয় হিসেবে গণ্য করব। তাছাড়াও আমরা উদাহরণ হিসেবে আরও নিতে পারি প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা এবং প্রাপ্ত কমিশন, এগুলো কারবার প্রতিষ্ঠানের জন্য আয়। কমিশন একটি ইংরেজি শব্দ, যার বাংলা হচ্ছে দস্তুরি। আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে কমিশন ইংরেজি শব্দ, এর বাংলা শব্দের অর্থ হচ্ছে দস্তুরি। বিভিন্ন সময়ে আমাদের পরীক্ষায় কমিশন শব্দটি না দিয়ে দস্তুরি দেয়, সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা তো দস্তুরি সম্পর্কে জানি না। আসলে মোটেও তা নয়, আমরা দস্তুরি সম্পর্কে জানি। দস্তুরি হচ্ছে কমিশনের বাংলা শব্দ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আমাদের দ্বিতীয় পয়েন্টে চলে যাই, ব্যয়। আমরা তাহলে আয় সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা আমরা পেলাম। আমরা এখন ব্যয় সম্পর্কে জানব। যে সকল কারণে নিয়মিতভাবে একটি প্রতিষ্ঠান থেকে অর্থ চলে যায়, যে সকল কারণে নিয়মিতভাবে প্রতিষ্ঠান থেকে অর্থ চলে যায় তাকেই আমরা ব্যয় বলতে পারি। প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের জন্য এই ব্যয়গুলো হয়ে থাকে। এটি প্রতিষ্ঠানের একটি নিয়মিত ঘটনা। আসো আমরা তাহলে ব্যয়ের কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। আমরা ব্যয়ের উদাহরণে প্রথমেই আমরা লিখব ক্রয়। একটি কারবার প্রতিষ্ঠান, আমরা কারবার প্রতিষ্ঠানের হিসাব করি। একটি কারবার প্রতিষ্ঠানকে প্রতিনিয়তই কিছু না কিছু ক্রয় করতে হয় বিক্রয় করার উদ্দেশ্যে। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা ক্রয় বলতে আমরা বুঝব পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে আমরা যে সকল পণ্য সামগ্রী ক্রয় করব তাকে
একই ক্রয় বলবে। আসবাবপত্র যেমন মনে করি পণ্য ক্রয় এবং আসবাবপত্র ক্রয়, এই দুটির মধ্যে ডিফারেন্স কি? পণ্য ক্রয় আমরা করে থাকি পুনরায় বিক্রয়ের জন্য, আর তাই ক্রয় হচ্ছে ব্যয়। কিন্তু আসবাবপত্র ক্রয় এটি হচ্ছে কারবারের সম্পত্তি, কারণ আসবাবপত্র কারবারে অধিক, এটা কারবারে থেকে যাবে। আমরা এই আসবাবপত্রগুলো পুনরায় বিক্রি করব না, তাই আসবাবপত্র ক্রয়কে আমরা ক্রয় হিসাবে লিখতে পারবো না। তবে কোনো যদি আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান, কোনো আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, সেই ক্ষেত্রে তারা যদি আসবাবপত্র ক্রয় করে, আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আসবাবপত্র ক্রয় করা হলে সেই ক্ষেত্রে এই আসবাবপত্র ক্রয়কে অবশ্যই পণ্য ক্রয় মনে করে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যয়ের প্রথম উদাহরণ নিলাম ক্রয়। ক্রয় করলে একটি নির্দিষ্ট সময় পর পর কারবার প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায় এবং স্বল্প সময়ের মধ্যেই এর উপযোগিতা শেষ হয়ে যায়, তাই ক্রয় কারবারের জন্য ব্যয়। আমরা দ্বিতীয় উদাহরণ নিব বেতন। আমাদের কারবার প্রতিষ্ঠানে যে সকল কর্মচারী আছে তাদেরকে প্রতি মাসেই আমাদের বেতন দিতে হবে। তাহলে আমরা বুঝলাম বেতন দেওয়ার ফলে কারবার থেকে অর্থের নির্গমন ঘটে এবং নির্দিষ্ট সময় পর পর এই বেতন প্রদান করতে হবে এবং এর উপযোগিতা স্বল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে, তাই বেতন কারবার প্রতিষ্ঠানের জন্য ব্যয়। পরবর্তী উদাহরণ হিসেবে আমরা নিব মজুরি। মজুরি আমরা অনেকেই মনে করি বেতন এবং মজুরি একই কথা, আসলে মোটেও তা নয়। বেতন এবং মজুরির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। বেতন হচ্ছে কর্মকর্তা কর্মচারীদেরকে প্রদান করা হয়, যা নির্দিষ্ট সময় শেষে প্রদান করা হয়। মজুরি প্রদান করা হয় প্রতিদিনেরটি প্রতিদিন। একজন শ্রমিক তার কাজ শেষ করার পরপরই তাকে আমরা মজুরি প্রদান করে থাকি, আর বেতন প্রদান করা হয় মাসের ভিত্তিতে। মাস শেষ হওয়ার পরেই বেতন প্রদান করা হয়। তাহলে বেতন এবং মজুরির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। মজুরি যেহেতু প্রদান করা হয়, তাহলে কারবার থেকে এই টাকা চলে যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই এর উপযোগিতা শেষ হয়ে যায়, তাই মজুরি কারবারের জন্য ব্যয়। আমরা চতুর্থ উদাহরণ হিসেবে নিব মণিহারি। মণিহারি আমরা জানি মণিহারি বলতে বোঝায় কাগজ, কলম, পেন্সিল, রাবার, স্কেল, আলপিন ইত্যাদিকে একসাথে মণিহারি বলা হয়। মণিহারি ইংরেজি স্টেশনারি। মণিহারি ইংরেজি স্টেশন। আমরা আমাদের বাসস্থানের আশেপাশেই বিভিন্ন বাজারে অনেক স্টেশনারি শপ দেখি। তা এই সকল স্টেশনারি শপে আমরা দেখব যে ওই সকল শপগুলোতে কাগজ, কলম, পেন্সিল, রাবার, স্কেল বিক্রি করা হয়, তার মানে ওগুলো হচ্ছে মণিহারির দোকান। তাহলে মণিহারি, কাগজ, কলম, পেন্সিল আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব লিপিবদ্ধ করার জন্য প্রতিনিয়তই মণিহারি প্রয়োজন হয়। তাহলে মণিহারি আমাদের কারবারের জন্য ব্যয়। আমরা এখন আমাদের পরবর্তী হিসাবের শ্রেণী অর্থাৎ সম্পদে চলে যাব। সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদকে যা ব্যবসায়ের মালিকানাধীন থাকে। সম্পদ বলতে বোঝায় ব্যবসায়ের পরিসম্পদকে যা ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং আমরা জানি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। সম্পদ ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তাই হচ্ছে সম্পদ। সম্পদের উদাহরণে আমরা প্রথমে নিব স্থায়ী সম্পদ, যেমন আসবাবপত্র আমাদের ব্যবসা প্রতিষ্ঠানেই থাকবে এবং মুনাফা অর্জনের কাজে আসবাবপত্র ব্যবহার করা হয়, তাই আসবাবপত্র আমাদের কারবারের জন্য সম্পদ। আসবাবপত্র ব্যবসার মালিকানাধীন থাকে। আসবাবপত্র আমরা এরপর উদাহরণ হিসেবে নিতে পারি যন্ত্রপাতি। যন্ত্রপাতি ব্যবসায়ের যাবতীয় যন্ত্রপাতি, যেগুলো ব্যবসায়ের উৎপাদনের কাজে ব্যবহৃত হবে, যেগুলো ব্যবসায়ের মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হবে, সেই ধরনের যন্ত্রপাতিগুলোই আমাদের কারবারের স্থায়ী সম্পত্তি। ঠিক সেভাবে দালান কোঠা ব্যবসায়ের মালিকানাধীন দালান কোঠা, এটিও ব্যবসায়ের স্থায়ী সম্পত্তি হিসেবে পরিগণিত হবে। তাছাড়াও আমরা নিতে পারি হাতে নগদ। আমাদের হাতে নগদ টাকা রয়েছে, এই নগদ টাকা
আমরা ব্যবসায়ে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়ের কাজে ব্যবহার করব, তাই হাতে নগদ আমাদের সম্পদ। তবে হাতে নগদকে বলা হয় চলতি সম্পদ। এবং এরপর আমরা নিব আরেকটি উদাহরণ নিই, সেটা হচ্ছে ব্যাংক জমা। ব্যাংকে আমাদের কারবার প্রতিষ্ঠানের টাকা জমা আছে, এই জমাগুলো আমরা আমাদের কারবারের মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবহার করতে পারবো, তাই ব্যাংকে জমা আমাদের কারবারের জন্য সম্পদ হবে। এরপর আমরা আরেকটি উদাহরণ নিব, বিনিয়োগ। বিনিয়োগ একটি কারবারের জন্য সম্পদ, কারণ বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করা যায়, তাই বিনিয়োগ আমাদের কারবারের জন্য সম্পদ। তাহলে আমরা দেখতে পারলাম যে সম্পদের মধ্যে আমরা স্থায়ী সম্পদ, যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। হাতে নগদ, ব্যাংক জমা, এগুলো হচ্ছে চলতি সম্পদ। এবং আরেকটি সম্পদ হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে আমাদের সম্পদ। তাহলে আমরা এখন আমাদের সম্পদ সম্পর্কে জানতে পারলাম। আমাদের পরবর্তীতে আমরা আলোচনা করব দায়। আমরা এখন আলোচনা করব দায় নিয়ে। দায় বলতে বোঝায় আর্থিক দায়বদ্ধতা। দায় বলতে বোঝায় আর্থিক দায়বদ্ধতা, যা ব্যবসায়ে একটি নির্দিষ্ট সময় পরে পরিশোধ করতে হবে, অবশ্যই পরিশোধ করতে হবে। অর্থাৎ দায় হচ্ছে তৃতীয় পক্ষের নিকট প্রতিষ্ঠানের উপর তৃতীয় পক্ষের দাবি। দায় হচ্ছে প্রতিষ্ঠানের উপর তৃতীয় পক্ষের দাবি। তাহলে দায়, যে পরিমাণ প্রতিষ্ঠানের দায় থাকবে, সেই পরিমাণ দায়গুলো ব্যবসা প্রতিষ্ঠানকে পরবর্তী সময়ে অবশ্যই পরিশোধ করতে হবে। তাই বলা হয় যে দায় হচ্ছে তৃতীয় পক্ষের দাবি আমাদের প্রতিষ্ঠানের উপর। তাহলে আমরা কিছু উদাহরণ নিই। আমরা দায়ের উদাহরণে প্রথমেই আলোচনা করব পাওনাদার। পাওনাদারের আরেকটা নাম আমরা বলতে পারি ক্রয় খতিয়ানের জের। ক্রয় খতিয়ানের জের। আরেকটি নাম সম্পর্কে আমরা জানতে পারি, সেটি হচ্ছে দেনা। তাহলে আমরা আমাদের দায়ের উদাহরণে এসে আমরা জানতে পারলাম পাওনাদারের আরেকটি নাম ক্রয় খতিয়ানের জের, আরেকটি নাম হচ্ছে দেনা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবে, দেনা শব্দ অর্থ হচ্ছে পাওনাদার, পাওনাদারের আরেকটি শব্দ হচ্ছে দেনা। এগুলো একই অর্থবোধক। এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা দেনা শব্দ দেখে মনে করি যে হয়তো দেনাদার শব্দের ভুল হওয়ার কারণে দেনা লেখা হয়েছে, মোটেও তা নয় শিক্ষার্থীরা। দেনা অর্থ হচ্ছে পাওনাদার। তাহলে পাওনাদার কে? প্রতিষ্ঠানের যখন তৃতীয় কোনো ব্যক্তি থেকে, প্রতিষ্ঠানের বাইরে কোনো ব্যক্তি থেকে তার দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য, অথবা তার কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য, অথবা কারবার পরিচালনার জন্য যখন তৃতীয় কোনো ব্যক্তির থেকে কোনো পরিমাণ কোনো টাকা নিয়ে আসলো, অথবা তৃতীয় কোনো ব্যক্তির নিকট ধারে পণ্য বিক্রয় করলো, তৃতীয় পক্ষ থেকে ধারে পণ্য বিক্রয় না, দুঃখিত, ধারে পণ্য ক্রয় করে আনলো, সেই ব্যক্তি যার থেকে ক্রয় করে আনা হলো সেই হচ্ছে আমার পাওনাদার। তাহলে পাওনাদারকে অবশ্যই তৃতীয় পক্ষ হবে আমাদের কারবার প্রতিষ্ঠানের জন্য। এরপরে আমরা আরেকটি উদাহরণ নিই, ঋণ। কারবারের দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য অথবা কারবার কোনো স্থায়ী সম্পত্তি অর্জনের জন্য আমরা তৃতীয় পক্ষের নিকট থেকে কিছু টাকা ঋণ নিলাম। এই ঋণের টাকাগুলো আমাদেরকে অবশ্যই পরে পরিশোধ করতে হবে, তাই ঋণ কারবারের জন্য দায় হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পঞ্চম ধাপে চলে যাই। আমাদের হিসাবের শ্রেণীতে পঞ্চম ধাপে আছে মালিকানা সত্ত্ব। সুপ্রিয় শিক্ষার্থী, মালিকানা সত্ত্ব হচ্ছে কারবারের উপর মালিকের অধিকার। আসো আমরা দেখি মালিকানা সত্ত্বের সূত্র কি। মালিকানা সত্ত্ব সমান সমান মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। তাহলে মালিকানা সত্ত্ব হচ্ছে আমাদের এই চারটি উপাদানের সমষ্টি। মালিকানা সত্ত্ব সমান মূলধন। কারবার প্রতিষ্ঠানে মালিক যে অর্থ বিনিয়োগ করে তাই কারবারের মূলধন, নিজস্ব তহবিল থেকে যে অর্থ বিনিয়োগ করে তাই কারবারের মূলধন। এই মূলধনের সাথে আমরা আগে শিখছি আয়। মূলধনের সাথে আয় সমূহ যোগ করব এবং ব্যয় সমূহ বিয়োগ করে
আমরা ব্যবসায়ে উত্তোলন বিয়োগ করলে আমরা যে ফল পাবো তা মালিকানা সত্ত্ব। ব্যবসা থেকে মালিক ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না। মালিকের ব্যক্তিগত খরচ যখন কারবার থেকে পরিশোধ করা হয় তাকে উত্তোলন বলে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা হিসাবের 5টি শ্রেণী নিয়ে আলোচনা করলাম। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই সকল শ্রেণীগুলোর প্রয়োগ দেখাবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।